বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিস্টেস কংক্রিট এর তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লস অফ প্রিস্টেস। প্রিস্টেস কংক্রিটের ক্ষেত্রে আমরা প্রথম ইন্ট্রোডাক্টরি দুটো ক্লাসে এবং ম্যাটেরিয়ালসের ক্লাসে দেখেছি যে প্রিস্টেস কংক্রিটটা আমাদের এত পরে, সভ্যতার বিকাশে এত পরের দিকে কেন আবিষ্কৃত হলো। এর কারণ হচ্ছে স্টিলের স্ট্রেস লস। এবং প্রিস্টেস কংক্রিটের সবচেয়ে এই যে লসটা, সেটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে হয়ে থাকে। আমরা দেখব এবং প্রবলেমগুলো করলে বুঝতে পারবো যে আমাদের এই লসগুলো নর্মালি 20 থেকে 25% পর্যন্ত লস হয়ে যায়। তো আমরা যদি ডিজাইন করি 100 কিপ ধরে এবং পরবর্তীতে যদি স্ট্রেসটা রিডিউস হয়ে 80 কিপে চলে আসে, তাহলে আমাদের ডিজাইনটা সাস্টেন করবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এবং ইকোনমিক্যাল ডিজাইন করতে হলে আমাদের অ্যাকচুয়াল কন্ডিশন, যে আমি স্ট্রাকচারটা যখন বিল্ড করব, দেখা যায় যে স্ট্রাকচারটা যদি তার সার্ভিস পিরিয়ড 100 ইয়ার্স হয়, তাহলে যদি 20 ইয়ার্স পরে যদি তার স্ট্রেংথ 20% কমে যায় বা 25% কমে যায়, তাহলে এটা আমাদের জন্য ক্ষতিকর এবং আমার ডিজাইনের জন্য এটা এফেক্টিভ না। তো এই জন্য প্রিস্টেস কংক্রিটে আমাদের লস চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এবং আমরা এই চ্যাপ্টারে প্রিস্টেস কংক্রিটে কি কি ধরনের লস হয়ে থাকে এবং এই লসগুলা কিভাবে ক্যালকুলেট করতে হয়, এবং পরবর্তীতে আমরা চ্যাপ্টারের শেষে দেখি কিভাবে লসগুলা মিনিমাইজ করা যায়। যদিও আমাদের এই লসগুলা পুরোপুরি ওভারলুক করার সুযোগ নাই, কারণ এগুলো ম্যাটেরিয়ালস প্রপার্টির সাথে সংযুক্ত, বাট কিভাবে লসটা মিনিমাইজ করা যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করব। যাই হোক, আমি আমাদের প্রথম ক্লাসে চলে আসি। আমরা যদি আমরা আজকে এখন ইন্ট্রোডাক্টরি পার্ট দেখব। In pre-stress concrete application, most important variable is the pre-stress. আমাদের pre-stress এর যে কোর্সটা থাকবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভেরিয়েবল। এটা আমাদের দরকার, কারণ হচ্ছে কি, এটা সময়ের সাথে সাথে রিডিউস হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যখন আমরা pre-stress লুপটা অ্যাপ্লিকেশন করব, even during pre-stressing of tendons, transfer of pre-stress, there is a drop of pre-stress from the initially applied stress. So আমরা যখন ফোর্সটা অ্যাপ্লাই করব, তখন সাথে সাথে কি আমাদের কিছু ফোর্স রিডিউস হয়ে যাচ্ছে। এই যে ফোর্সটা রিডিউস হচ্ছে, সেটা হচ্ছে আসলে লস অফ প্রিস্টেস। সো আমরা এই চ্যাপ্টারে ডিপে যাওয়ার আগে আমরা কিছু জিওমেট্রিক প্রপার্টি নিয়ে আলোচনা করি। আমাদের যে নোটেশনগুলো ইউজ করব, ফার্স্ট নোটেশন হচ্ছে এসি, দ্যাট ইজ এরিয়া অফ কংক্রিট সেকশন। তো আমাদের যে আমরা আরসিসির মতোই এই ক্ষেত্রে আমরা যে কংক্রিট সেকশনের ভিতর প্রিস্টেস স্টিলগুলো দিব, সেখানে কংক্রিট সেকশন নেট অনলি কংক্রিট সেকশনের যে এরিয়াটা, তাকে বলা হবে এসি। একে আমরা এসি দিয়ে রিপ্রেজেন্ট করব, এরিয়া অফ কংক্রিট সেকশন, নেট ক্রস সেকশন এরিয়া অফ কংক্রিট এক্সক্লুডিং দ্য এরিয়া অফ প্রিস্টেসিং স্টিল। সেক্ষেত্রে আমাদের প্রিস্টেসিং স্টিলের এরিয়াটা বাদ চলে যাবে। তারপর আরেকটা আমাদের ডিফিনিশন আছে এপি অথবা এপিএস। এপি বা এপিএস হচ্ছে এরিয়া অফ প্রিস্টেসিং স্টিল। আর আমরা যদি টোটাল ক্রস সেকশন এরিয়া, দ্যাট ইজ ইনক্লুডিং দ্য স্টিল, আমরা গ্রস এরিয়া ক্রস সেকশন এরিয়া চিন্তা করি, দ্যাট ইজ আমরা স্টিলের এরিয়াকে আলাদা চিন্তা না করে, স্টিলের এরিয়াকে এক্সক্লুড না করে, টোটাল যে কংক্রিটটা এর ভিতরে যে স্টিলটা আছে ওই এরিয়াটা শুধু কনসিডার করি, তাহলে এরিয়া অফ প্রিস্টেস কংক্রিট মেম্বার গ্রস সেকশন এরিয়া, সেটা হবে আমাদের গ্রস যদি বলি আমরা হবে এসি প্লাস এপি। আমরা সেই ক্ষেত্রে যদি আমরা যে সেকশনটা ড্র করব, যদি আমি একটু দেখাই তোমাদের, সাপোজ এটা একটা কংক্রিট সেকশন এবং এটা ডাইমেনশন হচ্ছে 20/30 ইঞ্চির একটা কংক্রিট ক্রস সেকশন। এখন এবং মনে করি এটার ভিতরে দুইটা প্রিস্টেসিং স্টিল রয়েছে, টেন্ডন রয়েছে। সো এটার ক্রস সেকশনাল এরিয়া, গ্রস ক্রস সেকশনাল এরিয়া হবে 20/30, দ্যাট ইজ কংক্রিটের এরিয়া প্লাস স্টিলের এরিয়া, এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের 20/30। কিন্তু যদি আমরা
যদি আমরা এরিয়া এসি বলি তাহলে সেটা হবে 20 × 30 মাইনাস এই যে স্টিলের দুইটা এরিয়া এপিএস, এই দুইটা স্টিলের যে এরিয়াটা সেটা মাইনাস হয়ে যাবে এসি এর ক্ষেত্রে। এবং এপি এর ক্ষেত্রে হবে শুধু এই দুইটা স্টিল এরিয়া, এই দুইটা স্টিলের এরিয়াটা হচ্ছে এপি বা এপিএস। সো আমরা যদি এ বলি, আমরা নরমালি আমাদের এই কোর্সে এটা ইউজ করব বেশি, দ্যাট ইজ গ্রস ক্রস সেকশনাল এরিয়া। দ্যাট ইজ আমরা যদি গ্রস চিন্তা করি তাহলে আমাদের স্টিলের এরিয়াটাকে আলাদা চিন্তা করার দরকার পড়ে না, দ্যাট ইজ এসি প্লাস এপি। একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটি ট্রান্সফর্ম এরিয়া ইনটু প্রিস্টেস মেম্বার। দেখা যাক আমাদের স্টিলে, আমাদের কংক্রিট সেকশনে, যেহেতু প্রিস্টেস স্টিলে আমাদের যে সেকশনটা থাকবে এই সেকশনের পুরোটা অংশ একই পরিমাণ লোড দিবে না। আমরা জানি যে কংক্রিট থেকে স্টিলটা, যে কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি এবং স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি একই না। সো কংক্রিট থেকে স্টিলটা কি হচ্ছে, লোডটা বেশি নেবে। সো ওই লোডটা কত বেশি নেবে, আমরা যদি আমরা ওই যে লোডটা নেবে, লোড ক্যারিং এর উপর যদি নির্ভর করে আমরা এরিয়াটা চিন্তা করি বা ক্যালকুলেট করি, সেটা হবে ট্রান্সফর্ম এরিয়া। দ্যাট ইজ আমরা এক্ষেত্রে আমরা দেখি যে স্টিল এবং কংক্রিটের মডুলার রেশিও, অর্থাৎ স্টিলের ইলাস্টিক ই ভ্যালু এবং কংক্রিটের ইপি এই দুইটার রেশিও অনুপাত হচ্ছে এম, বা আমরা আরসি সিরিজের এন দিয়ে বলছি। সো এই ক্ষেত্রে এম হচ্ছে মডুলার রেশিও। সো আমরা করব কি এসি, দ্যাট ইজ কংক্রিটের এরিয়া প্লাস এমপি, স্টিলের যে এরিয়াটা সেটা স্টিল, মনে করি স্টিলটা হচ্ছে 60 কেএসআই, তাহলে এটা আসলে কংক্রিটের, আমরা যদি কংক্রিটের যদি 6 কেএসআই হয়ে থাকে, স্টিলের যদি 60 কেএসআই হয়ে থাকে, সো এটা মডুলার রেশিওটা বেশি হবে। সেই ক্ষেত্রে আমরা এটা কনভার্ট করে মডুলাস অফ ইলাস্টিসিটি রেশিও অনুসারে সেটাকে আমরা ট্রান্সফর্ম এরিয়া হিসেবে লিখতে পারি এম প্লাস এপি। সো এই ক্ষেত্রে যেহেতু এসির ভিতর দেখো, আমরা যদি এসি, কিন্তু এসি কে আমরা লিখতে পারি কি, এসির ভিতর কি আমি আসলে শুধু কংক্রিটটা নিয়েছি, যদি এটা নিয়ে থাকি তাহলে এসি কে লেখা যায়, এসি সমান লেখা যায় এ মাইনাস এপি, অবশ্যই লেখা যায়। এসি সমান কি, আমরা এখান থেকে দেখতে পারি এসি সমান এ মাইনাস এপি, তাই না? এই অংশ থেকে দেখতে পারি এসি সমান এ মাইনাস এপি, এটাই আমরা লিখবো এসি সমান এ মাইনাস এপি। দেন এপি কমন গেলে আমাদের এ প্লাস এম মাইনাস 1 ইনটু এপি, সেটি হচ্ছে আসলে ট্রান্সফর্ম এরিয়া। সেটা আমি তোমরা আরসিসি তে পড়েছো, তো আমি এটা লিখতে আর কথা বলতেছি না। তারপর আমাদের কিছু টার্ম হচ্ছে সিজিসি। সিজিসি টা হচ্ছে আসলে কংক্রিটের যে সেন্ট্রয়েড, that is centroid of the gross section. The CGC may be lie outside the concrete. কোন হলু যদি সেকশন হয়ে থাকে, যেমন আমাদের গার্ডার সেকশন গুলো, এই ক্ষেত্রে আমাদের সিজিসি টা কংক্রিটের বাইরেও হইতে পারে। তারপর আরেকটা আছে সিজিএস, এটা হচ্ছে centroid of the tendons, that is pre-stressing steel. এই সেন্ট্রয়েডটা আমাদের কংক্রিট সেকশনের বাইরে হইতে পারে। আমরা এটা এখন দেখবো। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ প্রিস্টেস মেম্বার, বা এটাকে বলা হয় সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া অফ দ্য গ্রস সেকশন অ্যাবাউট দ্য সিজিসি। আমরা যখন আই ক্যালকুলেট করব তখন এটা হচ্ছে সিজিসি রেসপেক্টে করব। যখন আই বলবো তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া কার সাপেক্ষে করব, মোমেন্ট সিজিসি এর সাপেক্ষে সেকেন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করব। আইটি হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ট্রান্সফর্ম সেকশন। আমাদের যে ট্রান্সফর্ম সেকশন থাকবে সেই ট্রান্সফর্ম সেকশনে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে। সেক্ষেত্রে আমাদের ট্রান্সফর্ম সেকশনটা হচ্ছে এ প্লাস এম মাইনাস 1 ইনটু এপি। এই সেকশনে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করব। সেক্ষেত্রে আমাদের স্টিলের এরিয়াটাকে এম টাইমস ইনক্রিজ করে নিতে হবে, না? স্টিলের এরিয়া যদি এ হয় এটা অ্যাকচুয়াল ফিল্ড হবে এম এ, তাই না? অর্থাৎ স্টিলটা আমার কংক্রিটের তুলনায় যতগুণ ইলাস্টিক, যতটুকু রিজিড, ততটুকু সে, তাকে আমাকে এই কোর্সটার সুবিধাটা নিতে হবে। ই হচ্ছে ইসেন্ট্রিসিটি অফ সিজিএস, অর্থাৎ স্টিলের সেন্ট্রয়েড এবং কংক্রিট সেকশনের যে সেন্ট্রয়েড, এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। এটা হচ্ছে ভার্টিক্যালি ক্যালকুলেট করা হয়। আমাদের এই কোর্সের জন্য এর সিজিসি, অর্থাৎ স্টিলের ক্রস সেকশন সেন্ট্রয়েডটা, স্টিলের সেন্ট্রয়েডটা যদি সিজিসি কংক্রিটের সেন্ট্রয়েডের নিচে হয় তাহলে সেক্ষেত্রে আমরা পজিটিভ করে নিব, যেহেতু আমাদের নরমালি প্রিস্টেসিং করা হয় ক্যাম্বার আপ করার জন্য। সো এই ক্ষেত্রে আমাদের পজিটিভ করে দেওয়া হবে।
আমরা যদি এটা দেখি, এখানে দেখি আমরা যদি দেখো এই ক্ষেত্রে সিজিসি অর্থাৎ গ্রস কংক্রিট এরিয়া থেকে আমাদের স্টিলের এরিয়াটা নিচে। সো এই কন্ডিশনের জন্য আসলে এর কারণে হবে কি, স্টিলটা যদি নিচে থাকে নিচের দিকে কম্প্রেশনটা হবে। সো নিচের দিকে কম্প্রেশন হওয়াটা নরমালি উদ্দেশ্য থাকে। সো এই ক্ষেত্রে আমাদের এটা পজিটিভ, এই ডিরেকশনটাকে পজিটিভ ধরে নিব। বা আমরা যদি একটা, এই ক্ষেত্রে হচ্ছে একটা গার্ডার, বক্স গার্ডার, যেগুলো ফ্লাইওভারের ক্ষেত্রে ইউজ করা হয়, বা একটা আই বিম, এগুলো আমাদের ইউজ করা হয় ফ্লাইওভারের ক্ষেত্রে। আমাদের আরো কিছু নোটেশন ইউজ করবো, লোড ভেরিয়েবলস। আমাদের এখানে তিনটা নোটেশন আছে, পিআই, পি নট, পিই। পিআই যেটা, সেটা হচ্ছে একদম ইনিশিয়াল প্রি-স্ট্রেসিং ফোর্স, অর্থাৎ আমি মেশিন থেকে যে প্রি-স্ট্রেসিং ফোর্সটা দিব সেটা হচ্ছে পিআই, the force which is applied to the tendon by the jack থেকে আমরা যে ফোর্সটা দিব। পি নট, পি নটটা হচ্ছে প্রি-স্ট্রেসিং ফোর্স আফটার দ্য ইমিডিয়েট লসেস, অর্থাৎ ইনিশিয়ালি কিছু লস হয়ে যাবে, যখনই আমি ফোর্সটা দিব তখনই হচ্ছে কি ম্যাটেরিয়ালসটা ইলাস্টিক শর্টেনিং হয়ে যাবে। আমরা এগুলো পরে পড়বো, অ্যাঙ্করেজ, স্লিপ এবং ফ্রিকশন, বা এই তিনটা জিনিস, এই তিনটা কারণে, অর্থাৎ যখনই ফোর্সটা দিব তখনই কি ম্যাটেরিয়ালসটা ছোট হয়ে যাবে, এবং কি যখনই আমরা অ্যাঙ্করটা লাগাবো, টাইট দিব, তখনই কি অ্যাঙ্করটা কিছু স্লিপ করবে। এই স্লিপ গুলো এবং যে ফ্রিকশন গুলো, না ফ্রিকশনটা নরমালি পুশ টেনশনের ক্ষেত্রে, পুশ টেনশনের ক্ষেত্রে এই লস গুলা হয়ে থাকে। ফাইনালি আমরা আরেকটা ভ্যালু পাবো পি, দ্যাট ইজ ইফেক্টিভ প্রি-স্ট্রেসিং ফোর্স আফটার টাইম ডিপেন্ডেন্ট লস, অর্থাৎ আমাদের প্রি-স্ট্রেসিং করার পর সময়ের সাথে সাথে 10 বছর 20 বছর পর্যন্ত এই লসটা হতে থাকবে। তো আমরা যখন ডিজাইন করব তখন আমরা কিন্তু 10 বছর পরে লোড ক্যালকুলেট করতে পারবো না, শুরুতে লোডটা ক্যালকুলেট করতে হবে, কারণ আমার ওই লোডে সে স্ট্রাকচারটাকে সাস্টেইন করতে হবে। সেই পি হচ্ছে ইফেক্টিভ প্রি-স্ট্রেসিং ফর আফটার টাইম ডিপেন্ডেন্ট লস, যে লসগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, ওই লসগুলোর পরে যে ইফেক্টিভ প্রি-স্ট্রেসিং সেটা। সো আমরা এটাকে বলা হয় দ্য ফাইনাল ভ্যালু অফ প্রি-স্ট্রেসিং। সো আমরা আসলে আমাদের এই চ্যাপ্টারের মাধ্যমে পি ক্যালকুলেট করা শিখব। আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, সো প্রি-স্ট্রেস লস, এটা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে শুরুর দিকে প্রি-স্ট্রেসিং এর জন্য যে অ্যাটম গুলো নেওয়া হয়েছিল সবগুলো ব্যর্থ হচ্ছে, কারণ কি লস অফ প্রি-স্ট্রেস আফটার ফিউ ইয়ার্স। দেখা যাচ্ছে ওই যে আমরা যেটা পড়লাম শুরুর দিকে, সব ইলাস্টিক শ্রিঙ্কেজ, ক্রিপ, এগুলোর কারণে হচ্ছে স্টিলটা যেহেতু দুর্বল ছিল লসটা হয়ে যেত। লস স্ট্রেস ইজ ডিফারেন্স বিটুইন ইনিশিয়াল প্রি-স্ট্রেস এন্ড ইফেক্টিভ প্রি-স্ট্রেস। অবশ্যই আমাদের লসটা হবে কি ইনিশিয়াল প্রি-স্ট্রেস এবং ফাইনালি ইফেক্টিভ যে প্রি-স্ট্রেস থাকবে, এই যে দুইটা মধ্যবর্তী পার্থক্যটা, সেটা হচ্ছে আমাদের লস অফ প্রি-স্ট্রেস। এবং লস অফ প্রি-স্ট্রেসটা আমাদের কেন ইম্পর্টেন্ট? যেহেতু আমাদের আসলে প্রি-স্ট্রেসিং ফোর্সটা রিডিউস যদি হয়ে যায়, সেই থেকে আমাদের প্রি-স্ট্রেসিং ফোর্সটা রিডিউস হলে স্টিল কংক্রিটও আমাদের কি স্ট্রেসটা রিডিউস হবে, এবং সেই ক্ষেত্রে যেহেতু আমরা যেগুলো যদি ডিজাইন করি যে ক্র্যাক করবে না, বা ক্যাম্বার, ডিফ্লেকশন, যে উপর দিয়ে কতটুকু হবে বা ডিফ্লেকশন কতটুকু হবে, এই যেহেতু স্ট্রেস চেঞ্জ, স্ট্রেসের উপর ডিপেন্ডেন্ট এই প্রপার্টিস গুলো আমাদের চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি টাইপের উপর টাইম ডিপেন্ডেন্টের উপর লসকে ভাগ করতে চাই বা দেখতে চাই, তাহলে দুই ধরনের লস আছে। একটা হচ্ছে শর্ট টাইম অথবা ইমিডিয়েট লস, শর্ট টার্ম অথবা ইমিডিয়েট, যেটা আমাদের প্রি-স্ট্রেসিং ফোর্স অ্যাপ্লাই করার সাথে সাথে হয়ে যাবে। আরেকটা আছে লং টার্ম অর টাইম ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ আমাদের সময়ের উপর ডিপেন্ড করবে। সো আমাদের প্রথমটা যদি দেখি, ইমিডিয়েট লস অকার ডিউরিং প্রি-স্ট্রেসিং অফ টেন্ডনস এন্ড ট্রান্সফার অফ প্রি-স্ট্রেস টু লেবার। এটা দুইটাই তখন হয় যখন আমি কি প্রি-স্ট্রেসিং অফ টেন্ডন, যখন টেন্ডনকে টানবো এবং ট্রান্সফার অফ স্টিলের যে স্ট্রেসটা, সেটা হচ্ছে কি আমরা কংক্রিটে যখন ট্রান্সফার করবো তখন হচ্ছে আমাদের এই শর্ট টার্ম বা ইমিডিয়েট লসটা হবে। লং টার্ম লসটা কখন হবে? সেটা হচ্ছে সার্ভিস লাইফ, স্ট্রাকচারটা যখন সার্ভিসে চলে যাবে, সময়ের সাথে সাথে কি স্টিলটা রিল্যাক্সেশন হয়ে যাবে, প্লাস আরো কিছু লস আছে যেগুলো সময়ের সাথে সাথে হবে, ক্রিপ হবে, শ্রিঙ্কেজ হবে, সেগুলো হচ্ছে কি সময়ের সাথে সাথে হবে। আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে। সো আমাদের ইমিডিয়েট লস গুলাকে যদি আমরা ক্লাসিফাই করি, তা ইমিডিয়েট লস গুলো হচ্ছে তিনটা নরমালি। প্রথমটা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং অফ কংক্রিট, অর্থাৎ ফোর্স দেওয়ার সাথে সাথেই কি হচ্ছে আমাদের কংক্রিটটা শর্ট হয়ে যাবে। এই শর্ট হওয়ার ফলে আলটিমেটলি স্টিলে যে, মনে করো আমাদের কংক্রিটটা
এই যখন আমরা ফোর্সটা দিব তখন স্টিলটা তবে কংক্রিটে ফোর্সটা ট্রান্সফার করবে। এই কংক্রিটে ফোর্সটা ট্রান্সফার করার পর যদি আমার কংক্রিটটা ছোট হয়ে যায়, আলটিমেট সাথে সাথে কি স্টিলটাও ছোট হয়ে যাবে। আমরা স্টিলটা স্ট্রেস দিচ্ছি কার মাধ্যমে? স্টিলটাকে ইলংগেট করার মাধ্যমে, স্টিলটাকে টান টান করলে এটা স্ট্রেস দিচ্ছি। কিন্তু কংক্রিটটা যদি ছোট হয়ে যায় তাহলে কি স্টিলটাও ছোট হয়ে যাবে, তো আলটিমেটলি স্টিলের মধ্যে যে ফোর্সটা থাকবে সেই ফোর্সটাও রিডিউস হয়ে যাবে। সো সেটা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং অফ কংক্রিট। নেক্সট আমরা দেখবো স্লিপ অ্যাট অ্যাঙ্করেজ ইমিডিয়েটলি আফটার প্রিস্টেসিং। এবং আমরা যে পুশ টেনশনিং ক্ষেত্রে আমরা যখন ফোর্সটা দেওয়ার পর যখন স্টিলটাকে আমাদের কংক্রিটের এগেইনস্টে আটকাইতে হবে কোন একটা অ্যাঙ্করেজ সেকশনের জন্য, সো ওই অ্যাঙ্করেজ সেকশনটা যখন আমরা দিব তখন হচ্ছে কি আমাদের, তোমাদের যদি আমি ড্র করার চেষ্টা করি, এই মনে করো আমার এই কংক্রিট সেকশনটাকে আমি যদি এখন এই টেন্ডনটা দিয়ে প্রিস্টেস করি, তারপর যখন টান টান করবো পুশ টেনশনিং ক্ষেত্রে কি করতে হবে, আমার এক পাশে আটকে আরেক পাশে টান দেওয়ার পর এটাকে যখন ফোর্স দিব, ফোর্স দেওয়ার পর এটা কংক্রিটের এগেইনস্টে আটকাইতে হবে, এনকারেজ করতে হবে। যখন এই এনকারেজটা করব তখন হচ্ছে কিছুটা স্লিপ হবে। আমি যে ছেড়ে দেওয়ার পর ফোর্সটা টান দেওয়ার পর এই কংক্রিটের এগেইনস্টে টাচ করার মধ্যে কিছুটা স্লিপ হবে, সেই স্লিপ একটা এনকারেজ, সেটা হচ্ছে কি আমার যখনই এই প্রিস্টেসিংটা করব সাথে সাথে এই লসটা হবে। সো এটা হচ্ছে স্লিপ একটা এনকারেজ। দেন আছে ফ্রিকশন। ফোর্স টেনশনের ক্ষেত্রে যখন আমরা ফোর্সটা টান দিব অর্থাৎ স্টিলটা টান দিব তখন স্টিলে হচ্ছে ফোর্স টেনশনের ক্ষেত্রে আমাদের স্টিলটা ভিতরে একটা ডাক্ট বা পাইপের মাধ্যমে থাকে, তাই না? আগে কংক্রিটে ঢালাই করে একটা পাইপ রেখে পরবর্তীতে পাইপ বা ডাক্টের মাধ্যমে আমরা এটা স্টিলটা টেনশন দিচ্ছি। কিন্তু এবং এই স্টিলের ভিতরে হচ্ছে কি যখন এটা টান দিব তখন হচ্ছে কি আমাদের এটা এবং যখন প্যারাবোলিক শেপ হবে তখন হচ্ছে কি আমাদের এই দাগগুলো আসলে বিদ্যুৎ সার্ফেসটা স্কিপ হবে না, ডট ডট বা ওভাল থাকবে। তো এই যে যখন আমাদের স্টিলটা হচ্ছে এই দাগটার সাথে গায়ের সাথে লেগে যাবে তখন আমাদের টেনশনটা কিছুটা কমে যাবে, তাই না? যে আমাদের স্টিলে যে টেনশনটা থাকবে সেটা হচ্ছে আসলে ফ্রিকশন এবং ওভাল ইফেক্টের জন্য, অর্থাৎ মাছের যে রাস্তায় অর্থাৎ পাইপের মধ্যে ফ্রিকশনের কারণে কমে যাবে, সেটা হচ্ছে আমাদের ফ্রিকশন এবং ওভাল ইফেক্ট। তারপর আছে টাইম ডিপেন্ডেন্ট লসেস। টাইম ডিপেন্ডেন্ট লসেস হচ্ছে ক্রিপ এন্ড শ্রিঙ্কেজ, অর্থাৎ কংক্রিটের প্রপার্টির উপর অফ কংক্রিট। এন্ড দেন হচ্ছে রিল্যাক্সেশন অফ স্টিল স্ট্রেস, প্রিস্টেসিং স্টিল। রিল্যাক্সেশন হচ্ছে একটা ফোর্স, মনে করো একটা ফোর্স একটা স্টিলকে যদি আমি টান দিই বা একটা রাবারকে যদি আমি টান দিই এবং সাথে সাথে ছেড়ে দিই তাহলে কি আগের জায়গায় যেতে থাকবে, অর্থাৎ রাবারটার মধ্যে একটা স্ট্রেস জমা হয়ে থাকবে যে আগের জায়গায় যাওয়ার জন্য এবং সেটা ফোর্সে চলে আসবে। কিন্তু একটা রাবারকে যদি আমি 1 বছর টান টান অবস্থায় রাখি তারপর ছেড়ে দিই তাহলে কি সে আগের জায়গায় যাবে না, কিছু অনেকদিন টান টান থাকার ফলে কি সেটার মধ্যে কিছু স্ট্রেস রিল্যাক্সেশন হয়, সেটা হবে স্টিলের ক্ষেত্রে। স্টিলটাও যদি আমাদের টেনশনে থাকে এবং যে স্বাভাবিকভাবে প্রিস্টেসিং স্টিলের স্ট্রাকচারাল লাইফ টাইম 10 বছর 20 বছর 100 বছর পর্যন্ত কি আমার টেনশনে থাকতে পারে। সো অনেক লম্বা সময় ধরে টেনশন থাকলে যে টেনশন হওয়ার কারণে যে স্ট্রেসটা সেটা রিডিউস হবে, সেটাই হচ্ছে আমাদের রিল্যাক্সেশন অফ স্টিল স্ট্রেস। সো আমরা এই থেকে যদি চার্টের মাধ্যমে দেখতে পারি, সো আলটিমেটলি প্রিস্টেসিং স্টিলকে আমরা টাইমের উপর ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করতে পারতেছি, একটা হচ্ছে ইমিডিয়েট, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। এবং ইমিডিয়েটের মধ্যে আমরা তিনটে পাচ্ছি, ইলাস্টিক শর্টেনিং, ফ্রিকশন এবং অ্যাঙ্করেজ। এই তিনটা হচ্ছে আমরা যখনই ফোর্সটা অ্যাপ্লাই করব, প্রিস্টেসিংটা অ্যাপ্লাই করব তখনই লস হয়ে যাবে। নেক্সট হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। টাইম ডিপেন্ডেন্ট হচ্ছে যে সময়ের সাথে, যেমন কংক্রিটের যে ক্রিপ লং টাইম লোড থাকার ফলে কংক্রিট যে রিডাকশন ইন ভলিউম অর লেন্থ, দেন শ্রিঙ্কেজ, ওয়াটারটা রিলিজ হওয়ার পর যে কংক্রিটের ভলিউম ইনক্রিজ এবং রিল্যাক্সেশন অফ স্টিল, এই তিনটা হচ্ছে আমাদের টাইম ডিপেন্ডেন্ট। আমরা এই চ্যাপ্টারে আমরা এই পাঁচটা লস সম্বন্ধে, পাঁচটা লসে ক্যালকুলেট করা শিখবো আমরা পরবর্তীতে স্লাইড চলে যাই। আমাদের এই লসটা কেন ইম্পর্টেন্ট, এই লসগুলো আমাদের কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে, লসেস ইন প্রিস্টেসিং সিস্টেমস আমাদের সিস্টেমের উপর ডিপেন্ড করে। যেমন টাইপ অফ লস যদি আমরা হিসাব করি,
প্রিটেনশনিং এবং পোস্ট টেনশনিং। আমরা লস গুলা কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে, কোন লসটা কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে একটা দেখো। আমি যদি সহজে 2 নম্বরে চলে আসি, শুরুতে 2 থেকে আমরা শুরু করতেছি। 2 নম্বর আছে অ্যাঙ্করেজ স্লিপ। অ্যাঙ্করেজ স্লিপটা যেহেতু আমাদের প্রিটেনশনিং এ কি আমাদের অ্যাঙ্করেজ ইউজই করা হয় না, কারণ হচ্ছে প্রিটেনশনিং এ ফ্রিকশনের মাধ্যমে ফোর্সটা ট্রান্সফার হয়। সো প্রিটেনশনিং এ অ্যাঙ্করেজ স্লিপ সম্ভব না, এবং পোস্ট টেনশনিং এ অবশ্যই অ্যাঙ্করেজ দিতে হবে। সো পোস্ট টেনশনিং এ অ্যাঙ্করেজ স্লিপ লস হয়, ফ্রিকশন লস। আমাদের প্রিটেনশনিং যে সিস্টেম, সেক্ষেত্রে আমাদের ফোর্স ট্রান্সফারটা হচ্ছে স্টিলের চারপাশে কি কংক্রিট থাকবে, এবং সেই কংক্রিটে কি স্টিলটা লোড ট্রান্সফার করবে। তো এখানে ফ্রিকশনের কোনো ব্যাপার নেই, এখানে ফ্রিকশনটা আসলে আমাদের আর উপকার করতেছে, লোড ট্রান্সফারটা ভালো করবে। তো এই লসটা আমাদের প্রিটেনশনিং এ নেই। কিন্তু প্রি অ্যান্ড শ্রিঙ্কেজ অফ কংক্রিটটা ভলিউমটা যে রিডিউস হবে, এটা হচ্ছে প্রিটেনশনিং এর ক্ষেত্রে এই লসটা হবে, পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে এই লস হবে। সিমিলারলি রিল্যাক্সেশন অফ স্টিল, স্টিল তো দুইটাতে কি আমাদের আলটিমেটলি টেনশনে থাকবে। স্টিল যদি যেখানে টেনশন থাকবে, সেখানে হচ্ছে কি লং টাইম স্টিলটা টেনশন থাকবে, সেক্ষেত্রে আমার লসটা হবে। দেন আমরা 1 নম্বরে চলে আসি, ইলাস্টিক শর্টেনিং। এই যে লসটা, ইলাস্টিক শর্টেনিং লসটা হচ্ছে ফোর্স দেওয়ার পর, ফোর্স দেওয়ার সাথে সাথে হচ্ছে কি, যদি আমাদের স্টিলটা ভলিউমে কমে যায়, কারণ কি আমরা জানি ওই দিন যেখানে আমরা স্টিল থেকে কংক্রিট স্ট্রেস দিচ্ছি, সেইখানে কি হচ্ছে আমাদের কংক্রিটের উপর ফোর্স যাচ্ছে। আমরা জানি ফোর্স জানা মানে এফসি যাওয়া। তো স্ট্রেস থাকলে করসপন্ডিং স্ট্রেন হবে। সো আমাদের কংক্রিটে যখনই স্ট্রেস দিচ্ছি, তখনই স্ট্রেন হচ্ছে, অর্থাৎ ভলিউমটা কমে যাবে। ভলিউমটা কমে গেলে, কংক্রিটের ভলিউম কমে গেলে, এর মধ্যে এমবেডেড অবস্থায় যে আমাদের কংক্রিট স্টিলটা থাকবে, তারও কি লেন্থ কমে যাবে। আলটিমেটলি লেন্থ কমে গেলে আলটিমেটলি আমাদের স্ট্রেসও কমে যাবে। সেটা হচ্ছে প্রি টেনশনিং এ আমরা বুঝতে পারলাম। কিন্তু পোস্ট টেনশনিং এ একটু ফ্যাক্ট আছে, যে পোস্ট টেনশনিং এ মনে করো আমরা যখন একটা কেবলটা টানতেছি, যখন ফোর্সটা সাথে সাথে তো আমাদের অ্যাক্টিভেট করা হয় না, তাই না? আমরা যদি ড্র করি, মনে করো এটা পোস্ট টেনশনিং বিম। পোস্ট টেনশনিং বিমে যদি আমি এই কেবলটা দিয়ে টান দিই, তো আমি যখনই কেবলটা টানতেছি, তখনই কি সাথে সাথে কংক্রিটটা স্ট্রেস হচ্ছে, এবং সাথে সাথে কি আমাদের এটা ছোট হয়ে যাচ্ছে। সো যদি আমাদের ফোর্সটা সাথে সাথে কংক্রিট ছোট হয়ে যায়, সো কংক্রিট ছোট হয়ে গেলে কি আমি সাথে সাথে কি আমি এটাকে আরো টেনশন দিতে পারবো, এবং কি আমি যেহেতু কংক্রিটটা রডটা টান দিলাম, রডটা টান দেওয়ার ফলে পোস্ট টেনশনিং এর ক্ষেত্রে রড টান দিয়ে যখনই কংক্রিটের উপর লোড দিব, তখনই কি কংক্রিটটা মিনিমাইজ হয়ে যাবে। সো আমি রডটা আবার লুজ হয়ে যাওয়া, আবার টাইট দিতে পারতেছি। কিন্তু সো এই ক্ষেত্রে যখনই একটা কেবল দিয়ে যখন এইটা পোস্ট টেনশনিং করা হয়, তখন হচ্ছে এই যে লসটা, সেই লসটা হয় না। কারণ হচ্ছে কি আমি যেহেতু সাথে সাথেই কংক্রিটটা ছুটে যাচ্ছে, আমি ছোট কংক্রিটের ভলিউম কমার পরে, সাপোজ আমাদের 100 মিলিমিটার একটা কংক্রিট আছে। তো যখন আমরা পোস্ট টেনশনিং করতেছি, 100 মিলিমিটার থেকে 99 মিলিমিটারে ডিক্রিজ হয়ে গেল। কিন্তু যখন আমরা অ্যাঙ্করেজটা দিব, তখন আমরা কোথায় দিব? 99 মিলিমিটারে দিব। সো 1 মিলিমিটার যে লেন্থটা কমে গেল, ইলাস্টিক শর্টেনিং হয়ে গেল, এই লেন্থটা হচ্ছে আসলে আমাদের লস হচ্ছে না, কারণ হচ্ছে কি তারপরে আমি এটা অ্যাঙ্করেজটা দিচ্ছি। এটাই বলছে, if the waves if all the cables are simultaneously tension, একই সাথে যদি টেনশন করা হয়, এই লসটা হয় না। কিন্তু যদি সিকোয়েন্সিয়ালি বা সাবসিকুয়েন্টলি টেনশন দেওয়া হয়, তাহলে লসটা হয়। সেটা আমি বলতেছি। মনে করো আমরা দুইটা কেবল দিয়ে টেনশন করব। প্রথম কেবলটা দিলাম, এবং যে পরিমাণ লস হলো, সেই যে পরিমাণ 100 মিলিমিটার থেকে 99 মিলিমিটার আসলো, আমি এটা অ্যাঙ্করেজ করে দিলাম। তারপরে যদি আরেকটা কেবল দিয়ে আমি পোস্ট টেনশনিং করি, তো আরেকটা কেবল দিলে দেখা গেল কি ওই কেবলটা আবার 98 মিলিমিটার আসছে, আমি 98 মিলিমিটারে আরো 1 মিলিমিটার ভলিউমটা ডিক্রিজ করছে, তখন আমি এটাকে টাইট দিয়ে দিলাম। কিন্তু যে বাকি 1 মিলিমিটার, প্রথম কেবলটা টাইট দেওয়া আছে 99 মিলিমিটারে, আলটিমেটলি বর্তমানে আমার এই কেবলে ফোর্স আছে, লেন্থ আছে 98 মিলিমিটার। তাহলে প্রথম কেবলটা হচ্ছে কি 1 মিলিমিটার ডিক্রিজ হয়ে যাচ্ছে। সেটাই বলছে, ইফ দ্য ওয়্যারস আর টেনশন ইন স্টেজেস লস উইল এক্সিস্ট। এই যে টপিকটা, এই টপিকটা তোমাদের আমরা যখন ইলাস্টিক শর্টেনিং নিয়ে আমরা পুরো একটা
লেকচার পড়বো তখন আমরা এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের ইমিডিয়েট লসে আমরা আজকের ক্লাসে আমরা ইলাস্টিক শর্টেনিং নিয়ে শুধু পড়াশোনা করব। ইলাস্টিক শর্টেনিংটা কি? In pretension concrete, when the prestress is transferred to a concrete, the member shortens and the prestressing steel also shortens in it. Hence, there is a loss of prestress. যেহেতু আমাদের মেম্বারটা শর্ট হয়ে যাবে, প্রিস্ট্রেসিং স্টিলটাও কি আসলে শর্ট হয়ে যাবে, সো লস অফ প্রিস্ট্রেস হবে। যেহেতু স্টিলটা আমাদের ফোর্স আসতেছে, স্টিলটা ইলংগেশন হওয়ার ফলে। আবার একই কথা, in case of post tensioning, if all the cables are tensioned simultaneously, there will be loss since applied stress is recorded after the elastic shortening has completely occurred. But if the cables are tensioned sequentially, that is একটার পর একটা যদি টেনশন করা হয়, তাহলে দেখা যাচ্ছে কি প্রথম কেবলটা দেওয়ার সময় কোনো লস হবে না, দ্বিতীয় কেবল দিয়ে যখন টেনশন দেওয়া হবে প্রথম কেবলে লস হবে, এবং তৃতীয় কেবল দিয়ে যখন টেনশন করা হবে প্রথম দুই কেবলে লস হবে। There is a loss in tendon during subsequent stretching of other tendons. পরবর্তীতে প্রবলেম করলে ক্লিয়ার হয়ে যাব। তারপরে আমাদের এই যে ইনিশিয়াল যে লসটা, লস অফ প্রিস্ট্রেস মেইনলি ডিপেন্ডস অন মডুলার রেশিও এন্ড এভারেজ স্ট্রেস ইন দ্য কংক্রিট এট দ্য লেভেল। এই যে লসটা ইলাস্টিক শর্টেনিং কারণে যে লসটা, সেটা নরমালি ডিপেন্ড করবে মডুলার রেশিও। অর্থাৎ মডুলার রেশিও হচ্ছে ইপি বাই ইসি। কংক্রিটের মডুলাস, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি এবং কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি অনুপাত। Loss due to elastic shortening is quantified by drop in pre-stress in the tendon. এই যে লসটা, এই লসটা আসলে কি আমাদের হিসাব হবে স্টিলের স্ট্রেস লসের উপর। সো এই যে জিনিসটা is quantified by drop in the tendon due to change in strain in tendon. So এই যে আলটিমেটলি আমাদের স্টিলের যদি আমাদের কি হচ্ছে, লেন্থ কমে যাচ্ছে, স্টিলের স্ট্রেন হচ্ছে, এই স্টিলে যে পরিমাণ স্ট্রেন হবে সেই স্ট্রেনটা যতটুকু কমে যাবে আমাদের স্ট্রেসটাও কি ততটুকু কমে যাবে। এখন স্টিলের স্ট্রেনটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমাদের একটা অ্যাজাম্পশন আছে যে আমাদের কংক্রিটটা যে পরিমাণ ছোট বা বড় হবে, স্টিলটা কি সেই পরিমাণ ছোট বা বড় হবে। তাই এটাই বলেছে দ্য চেঞ্জ ইন স্ট্রেন ইন টেন্ডন ইজ ইকুয়াল টু দ্য স্ট্রেন ইন কংক্রিট at the level of tendon due to pre-stressing force। অর্থাৎ আমাদের প্রি-স্ট্রেসিং ফোর্স দেওয়ার পরে আমাদের টেন্ডনটা যে লেভেলে আছে সেই লেভেলে কংক্রিটটা যে পরিমাণ স্ট্রেস হবে, কংক্রিটে যদি বেশি পরিমাণ স্ট্রেস আসে তো কংক্রিটটা বেশি পরিমাণ স্ট্রেন হবে, এবং কংক্রিটটা যদি স্ট্রেন হয় এর সাথে সমপরিমাণ স্ট্রেন হবে কি স্টিলটা, যেহেতু একই সাথে এমবেডেড অবস্থায়, দুইটা একটা কানেক্টেড অবস্থায় আছে। এবং এই যে এজাম্পশন, এটাকে বলা হয়, এই এজাম্পশনকে বলে স্ট্রেন কম্প্যাটিবিলিটি। যেহেতু স্টিল কম্পারেটিভলি দ্যাট মিন্স এই দুইটা কংক্রিট এবং স্টিলের স্ট্রেনের একটা সামঞ্জস্য রয়েছে, অর্থাৎ একই সাথে স্ট্রেন মুক্ত করে থাকে। স্ট্রেন ইন দ্য কংক্রিট, আমাদের এই যে কংক্রিটটা স্ট্রেন বলতে আসলে লেন্থের চেঞ্জ, কংক্রিটের লেন্থ চেঞ্জ কতটুকু হবে সেটা ক্যালকুলেট করা হবে আমাদের হিসাবটা করা হবে আমাদের স্ট্রেস ইন কংক্রিট, দ্যাট ইজ এফসি ভ্যালু থেকে। আমরা জানি কংক্রিটের যদি আমরা স্ট্রেস জানতে পারি, সে স্ট্রেসের করেসপন্ডিং স্ট্রেন জানতে পারবো যদি আমাদের কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি দ্যাট ইজ ই এর মান ভ্যালু জানা থাকে। তো আমরা যদি কংক্রিটের ই এর ভ্যালু যেহেতু আমাদের জানা আছে, তো আমরা যদি এফসি এর ভ্যালু অর্থাৎ স্ট্রেস ইন দ্য কংক্রিট এট দ্য লেভেল অফ স্টিল জানতে পারি, সেক্ষেত্রে আমরা স্ট্রেন কত জানতে পারবো এই কনসেপ্টটা। তারপর নেক্সটে যদি আমরা দেখি স্ট্রেন কম্প্যাটিবিলিটি কি জিনিস, স্ট্রেন কম্প্যাটিবিলিটি কি জিনিস, এটা হচ্ছে আমাদের লস ডিউ টু ইলাস্টিক শর্টেনিং ইজ কোয়ান্টিফাইড বাই দ্য ড্রপ ইন প্রি-স্ট্রেস। অর্থাৎ আমাদের লসটা আসলে প্রি-স্ট্রেসের যে লস, স্টিলের যে স্ট্রেস চেঞ্জটা সেটা হবে। এই চেঞ্জটা কেন? স্ট্রেন টেন্ডন, স্টিলের স্ট্রেসের চেঞ্জটা টেন্ডনের স্ট্রেন। আমাদের পরীক্ষা আসতে পারে হোয়াট ইজ স্ট্রেন কম্প্যাটিবিলিটি লো। সো এই ক্ষেত্রে আমাদের এই লটা বুঝতে হবে যে আমাদের স্টিলের যে লসটা আমরা ইলাস্টিকের শর্টেনিং কারণে যে লসটা, সেটা আসলে স্টিলের স্ট্রেস লস ডেল এফপি বা ডেল এফপিএস। এই যে এটা আসলে কি স্টিলে যদি স্ট্রেন হয় সেটার করেসপন্ডিং লসটা, অর্থাৎ আমাদের স্টিলটা যদি 1 মিলিমিটার
প্ল্যান ডিক্রিজ হয় 1 মিলিমিটার ডিক্রিজের কারণে তার ওই স্ট্রেন চেঞ্জের জন্য কি পরিমাণ স্ট্রেসের লস হবে সেটা। এবং আমাদের এই যে স্টিলের স্ট্রেন চেঞ্জটা সেটা আসলে কি তারপর অ্যাডজাসেন্ট যে কংক্রিট তার স্ট্রেনের সমান হবে। এটাই বলা হচ্ছে চেঞ্জ ইন স্ট্রেন ইন দ্য টেন্ডন ইজ ইকুয়াল টু দ্য স্ট্রেন ইন দ্য কংক্রিট at the level of tendon due to pre-stressing force। অর্থাৎ আমাদের এই সহজ কথা, আমাদের স্টিলের এই স্ট্রেনটা আসলে ওই তার অ্যাডজাসেন্ট কংক্রিটের স্ট্রেনের সমান হবে এবং এটা ক্যালকুলেট করা হবে এফসি ভ্যালু থেকে। এবং যেহেতু এটা আসলে লিনিয়ার ইলাস্টিক রিলেশনশিপ ই এর ভ্যালু পর্যন্ত, তো এটা আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে ই এর ভ্যালু থেকে ক্যালকুলেট করতে পারবো। সো ইলাস্টিক শর্টেনিংটা হচ্ছে যে ইলাস্টিক শর্টেনিংটা যদি প্রি-স্ট্রেস মেম্বারের ক্ষেত্রে আমরা একটু বোঝার চেষ্টা করি আবার, সেই ক্ষেত্রে হচ্ছে when the tendons are cut and the pre-stressing force is transferred to the member, concrete undergoes immediate shortening due to pre-stress and tendon also shortens by same amount which leads to loss of pre-stress। অর্থাৎ টেন্ডনটা যখন আমরা কেটে ফেলবো দুই প্রান্ত থেকে, তখন হচ্ছে ফোর্সটা আমরা কংক্রিটকে ডিক্রিজ করে দিবে এবং কংক্রিটকে ডিক্রিজ করে হলে সেটা স্টিলকে ডিক্রিজ করে ফেলবে এবং স্টিলের স্ট্রেসটা রিলিজ হবে। এবং পুশ টেনশনিং এর ক্ষেত্রে যদি দেখি, if there is only one tendon, আমরা আগে বলেছি there will be no loss, but or more than one tendon and subsequently যদি স্ট্রেচ করা হয় সেক্ষেত্রে আমাদের এক লসটা হয়ে যাবে এবং প্রথমটাতে কোনো লস হবে না। সেটাকে যদি আমরা এখন গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, প্রি টেনশন মেম্বারের ক্ষেত্রে দেখো আমাদের যখনই আমরা এই দুইটা প্রান্ত কেটে দিব, অর্থাৎ আমাদের এই দুইটা প্রান্তে যখন এই দুই প্রান্ত কেটে দিব, আমাদের এই দুইটা প্রান্ত যখন কেটে দিব, যখন দুই প্রান্ত কেটে দিব তখন কংক্রিটটা ছোট হয়ে আসবে। ছোট হওয়ার সাথে সাথে স্টিলটাও আমাদের করসপন্ডিং ছোট হয়ে আসবে এবং এই ক্ষেত্রে এই ছোট হওয়ার কারণে আমাদের যে লসটা হবে এটা প্রি টেনশন মেম্বার আমরা এটা দেখতে পারবো। পোস্ট টেনশন মেম্বারের ক্ষেত্রে হচ্ছে আমাদের যখন একটা টেন্ডন দ্বারা বা একবারে, অর্থাৎ যতগুলো টেন্ডন হোক একবারে যখন প্রি-স্ট্রেসিংটা করা হবে তখন দেখা যাচ্ছে, দেখো আমাদের এই প্রান্তে আমরা অ্যাঙ্করেজ দিয়ে ফিক্স করে ফেলছি এবং এই প্রান্তে যখন অ্যাঙ্করেজ দিয়ে ফিক্স করা হয়ে গেছে, দেখো এই প্রান্তে অ্যাঙ্করেজ ফিক্স এবং এই প্রান্তে যখন জ্যাক দিয়ে কম্প্রেশনটা দিচ্ছি, যখনই ফোর্সটা দিচ্ছি তখনই হচ্ছে কি আমার কংক্রিট সেকশনটা শর্ট হয়ে যাচ্ছে এবং কংক্রিট সেকশন শর্ট হওয়ার সাথে সাথেই আমাদের কংক্রিট সেকশন শর্ট হওয়ার সাথে সাথে আমাদের স্টিলটাও আমরা টাইট দিতে পারতেছি এবং এই কারণে হচ্ছে এই ক্ষেত্রে একটা টেন্ডন দ্বারা যদি ইয়ে করা হয়, প্রি-স্ট্রেসিং করা হয়, আমাদের লস হবে না। কিন্তু যখন লিনিয়ার ইলাস্টিক রিলেশনশিপ ইউজড ইন টু ক্যালকুলেট স্ট্রেন ফ্রম স্ট্রেস, আমরা যদি এটা দেখি কি রিলেশন ইউজ করা হয়, এই ইকুয়েশনটা দেখো আমাদের হচ্ছে কি পরিমাণ এফপি দ্বারা প্রি-স্ট্রেসিং স্টিল বোঝাচ্ছে। প্রি-স্ট্রেসিং স্টিলে কি পরিমাণ স্ট্রেস লস হচ্ছে সেটা হচ্ছে যে পরিমাণ পিপ হবে তাকে মডুলাস অফ ইলাস্টিসিটি কোন দিলে পাবো। আমরা আগেও জানি ই সমান স্ট্রেস বাই স্ট্রেন। সো এই ইকুয়েশন থেকে আসছে চেঞ্জ ইন স্ট্রেস দ্যাট ইজ চেঞ্জ ইন স্ট্রেন। এবং আমরা জানি যে কম্প্যাটিবিলিটি রুলস থেকে জানি ডেল ইপি সমান ইসি আসলে স্টিলের যে পরিমাণ স্ট্রেন হবে কংক্রিট একই পরিমাণ স্ট্রেন এবং এই কংক্রিটের যে স্ট্রেনটা এপসিলন সি কে আমরা লিখতে পারি এফসি বাই ইসি। সো এই ক্ষেত্রে দেখো আমাদের আমরা যদি রিঅ্যারেঞ্জ করি ইপি বাই ইসি ইনটু এফসি। ইপি বাই ইসি হচ্ছে মডুলার রেশিও, একে আমরা এম বাই এন দ্বারা প্রকাশ করি। সো ডেল এফপি চেঞ্জ ইন স্ট্রেস ইকুয়াল টু এম এফসি। For simplicity, the loss in all the tendons can be calculated based on stress in the concrete at the level of
অনেক ক্ষেত্রে যদি সিম্পলিসিটির ক্ষেত্রে যদি আমরা ইউজ করবো না এই কোর্সে, যেহেতু এটা ইউরোর পরিমাণ বেশি, বাট যদি আমরা কখনো যখন অনেকগুলো টেন্ডেন্ট ইউজ করি এবং সিম্পলিসিটির জন্য আমরা এই অ্যাডভান্টেজটা নিতে পারবো। যদি আমাদের অনেকগুলো টেন্ডেন্ট হয়, বারবার প্রি-স্ট্রেসিং লসটা ক্যালকুলেট না করে সিজিএস অর্থাৎ কংক্রিটের প্রি-স্ট্রেসিং স্টিলের সেন্টারের মাঝে যদি আমরা এই লসটা ক্যালকুলেট করি, দেন ইট উইল বি বেটার, ইজিয়ার। আমাদের এই সিম্পলিসিটিকে আমরা যদি আর নিজেরা লিখতে চাই, ইজি প্রবলেম দেখার চেষ্টা করতেছি। এই প্রবলেমটা হচ্ছে আমাদের তোমাদের যে কৃষ্ণরাজুর বই দেওয়া হয়েছে, এই কৃষ্ণরাজুর বইয়ের এক্সাম্পল 5.1। এই প্রবলেমটা যে একটা সিম্পল প্রবলেম অফ ইলাস্টিক শর্টেনিং। আজকের ক্লাসে আমরা শুধু ইলাস্টিক শর্টেনিং নিয়ে পড়াশোনা করব। আমরা যদি কোশ্চেনটা দেখি, a pretension concrete beam 100 mm wide by 300 mm deep is straight wires carrying an initial force of 150 kN। অর্থাৎ একটা 100 mm by 300 mm একটা বিমকে আমাদের একটা 150 kN ফোর্স দ্বারা, ইনিশিয়াল ফোর্স দ্বারা প্রি-স্ট্রেস করা হচ্ছে at an eccentricity of 50 mm। The modulus of elasticity of steel and concrete দেয়া আছে আমাদের EP এবং বা ES, EP কে আমরা ES বলতে পারি, এবং estimate the percentage loss of stress in the steel due to elastic deformation of concrete only। আর আমাদের area of steel দেয়া আছে 188 mm square। সো আমাদের যে ডাইমেনশন গুলো দেয়া আছে, এই ডাইমেনশন থেকে আমাদের ডেল FP বের করতে হবে বা ডেল FS বের করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের দেখো আমাদের গিভেন ডাটাগুলো যদি লিখি, আমরা যদি আবার একটু বোঝার চেষ্টা করি, দ্যাট ইজ এরিয়া অফ দ্য স্টিল। আমরা এখানে ট্রান্সফরমেশন ইউজ করব না, আমরা গ্রস এরিয়া হচ্ছে 100 mm বাই 300 mm। ইনিশিয়াল ফোর্স হচ্ছে, অর্থাৎ ইনিশিয়াল ফোর্স যেটা সেটা হচ্ছে বিফোর ট্রান্সফরমেশন ইনিশিয়াল ফোর্স হচ্ছে PI, আমরা আগেও বলে দিচ্ছি, এটা হচ্ছে 150 kN। ইসেন্ট্রিসিটি E 50 mm। ইসেন্ট্রিসিটি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ কংক্রিটের সেন্টার CG থেকে, যেহেতু 300 mm ডেপথ, সো CG হচ্ছে নিচ থেকে 150 mm এবং ইসেন্ট্রিসিটি হচ্ছে 50 mm। আর ES ইকুয়াল দেয়া আছে আমাদের। এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে আমাদের ইসেন্ট্রিসিটি পজিটিভ না নেগেটিভ দেয়া নেই, অর্থাৎ আমি এই বারটা এই জায়গায় দিব না, এই জায়গায় দেয়া থাকবে, আমাদের বলা নাই। তারপর আমরা নিচে দিয়েছি, যেহেতু আমাদের প্রি-স্ট্রেসিং এ আমাদের নিচেই নরমালি দেওয়া হয় এবং আমাদের একটা অ্যাজাম্পশন আছে যে আমরা যদি কিছু বলা না থাকে, আমরা সেক্ষেত্রে পজিটিভ পজিশনে ধরে নিব, দ্যাট ইজ আমাদের স্টিল বারটা আমরা সিজি থেকে নিচে দেয়া থাকবো, যদি নিচে বা উপরে স্টিল সে করে দেয়া না থাকে। এরিয়া অফ স্টিল ওয়্যার, দ্যাট ইজ APS দেয়া আছে 188 mm। আমাদের বের করতে হবে পার্সেন্ট অফ লস ডিউ টু ইলাস্টিক ডিফরমেশন। সো আমাদের এই গিভেন ডাটাগুলোর উপর ভিত্তি করে আমরা প্রথম সলিউশনটা যদি করার চেষ্টা করি, দেখো আমাদের ক্রস সেকশন এরিয়া যে A দেয়া আছে 100 বাই 300, একে লেখা যায় গুণ করলে 3 × 10⁴ mm স্কয়ার। আমরা একটু খেয়াল রাখো, আমরা এই প্রবলেমটা নিউটন মিলিমিটারে করব। I এর ভ্যালু দেয়া আছে bs³/12, আমাদের 100 300/12, 100 × 300³/12, এটা আসবে আমাদের 225 × 10⁶ mm², সরি ইউনিট ভুল আছে, mm², হবে। তারপর আমাদের মডুলার রেশিও n দ্বারা যদি বলতে ES/EC, আমরা যেটা আগে এতক্ষণ পড়েছি EP/EC একই কথা। EP বলতে প্রি-স্ট্রেসিং স্টিল এবং ES বলতে স্টিল একই। সো ES/EC 6 দেয়া আছে। এখন আমাদের দরকার হচ্ছে, আমরা যেহেতু লসটা জানি, স্ট্রেসের কারণে যে লসটা সেটা জানি NFC বা MFC। সো আমাদের ইনিশিয়াল এখন আমরা ক্যালকুলেট করব আসলে স্ট্রেস। সো আমাদের ইনিশিয়াল কন্ডিশনে ইনিশিয়াল স্ট্রেস ইন দ্য স্টিল হবে কত? আমাদের 150 কিলোনিউটন ছিল এবং ক্রস সেকশনাল এরিয়া ছিল 188। সো আলটিমেটলি ইনিশিয়াল স্ট্রেস হবে 150 kilonewton by 188, that is Newton millimeter से 800 Newton per millimeter square।
তারপরে যদি আমরা ক্যালকুলেট করি স্ট্রেস ইন কংক্রিট, কংক্রিটের স্ট্রেসটা হবে এই যে দেখো এই কংক্রিটের যে স্ট্রেসটা সেটা আমরা ক্যালকুলেট করব at the level of স্টিল। আমাদের কংক্রিটে যে স্ট্রেসটা ক্যালকুলেট করব এর স্টিলের লেভেলে আমরা এটা ক্যালকুলেট করব, সবসময় খেয়াল রাখবে। কারণ হচ্ছে এই যে এই কংক্রিটটা আমরা এই জায়গায় যে স্ট্রেসটা ক্যালকুলেট করব সেই স্ট্রেস থেকে আমরা কংক্রিটের স্ট্রেন দেখবো এই জায়গায়, বা কংক্রিটের স্ট্রেন থেকে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে এই স্টিলের স্ট্রেন। সো আমরা সবসময় এই জায়গায় যে স্ট্রেস এবং এই ক্ষেত্রে স্ট্রেসটা কত হবে আমরা যদি দেখি, আমাদের টোটাল এরিয়া ফোর্স হচ্ছে 150 কিলোনিউটন। আমরা 150 কিলোনিউটন সম্পূর্ণ এরিয়াকে কম্প্রেস করবে। সো 150 কিলোনিউটন বাই ক্রস সেকশনাল এরিয়া, যদি এটা সেন্ট্রয়েড দিয়ে যেত তাহলে স্ট্রেস হতো 150 কিলোনিউটন বাই এ, দ্যাট ইজ 150 কিলোনিউটন বাই 100 ইনটু 300। বাট হ্যাঁ এখানে কি হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি আছে। সো ইসেন্ট্রিসিটির কারণে একটা মোমেন্ট ক্রিয়েট হবে। সো আমাদের ফার্স্ট পোরশন হবে এফ বাই এ বা পি বাই এ, এবং এটা হবে কম্প্রেশন। এই প্রবলেমে এই চ্যাপ্টারের প্রবলেমে আমরা কম্প্রেশনকে পজিটিভ ধরে নিব। সো এফ পি বাই এ এটা একটা হলো, এবং মোমেন্টের কারণে আমরা আগেও দেখেছি মোমেন্টের কারণে হচ্ছে এমসি ওভার আই বা এফ ই এমসি বাই আই। আমরা মোমেন্টের কারণে স্ট্রেস হচ্ছে মোমেন্ট এমসি বাই আই, বা এটাকে আমরা প্রকাশ করতে পারি এমসি কে বলতে পারি এফ ই ওয়াই এফ ই সি বাই আই। সো এই ক্ষেত্রে এফ এর ভ্যালু হচ্ছে, আমরা যে গত ক্লাসে বলেছিলাম যে আমাদের এই যে ইসেন্ট্রিক যে লুপটা এটাকে আমরা নিউট্রাল এক্সিসে দুইটা সমান ও দুইমুখী ফোর্স দিয়ে রিপ্লেস করব এবং একটা কাপল তৈরি। এই যে দেখো নিচের দিকে যদি ইসেন্ট্রিসিটি থাকে সো এই মোমেন্টের কারণে সেটাতে আবার কম্প্রেশন তৈরি হবে। সো ডাবল কম্প্রেশন, দুইটাকে আমরা যদি পজিটিভ ধরে নেই, দেখো stress in concrete F is equal to P by A, that is normal stress এবং normal condition, এবং দেখো P by A plus MC over I। MC তে আমাদের দেখো M অংশ মোমেন্ট, মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। এই ক্ষেত্রে আমাদের ফোর্স হচ্ছে 150 কিলোনিউটন এবং ডিসটেন্স হচ্ছে 50 মিলিমিটার। সো MC পার্টে বা FE একে বলা হয় FE, MC M কে বলতে পারি FE। সো এই ক্ষেত্রে দেখো FE ওয়াই, এই ক্ষেত্রে ওয়াই 50 কেন হয়েছে আবার বলতেছি তোমাদের, যেহেতু আমাদের নিউট্রাল এক্সিসে এই কংক্রিটের লেভেলটা 50 মিলিমিটার নিচে আছে। সো কংক্রিটের যে দূরত্বটা সেটা হচ্ছে 50। সো এম সি এর ভ্যালু 50, আই এর ভ্যালু অলরেডি আমরা ক্যালকুলেট করেছি 225 ইনটু 10⁻6 মিলিমিটার 4। সো সবগুলো ভ্যালু আমরা নিউটন মিলিমিটারে বসালাম। সো আলটিমেটলি আমাদের স্ট্রেস এট দ্য লেভেল অফ স্টিল ইজ 6.66 নিউটন পার মিলিমিটার স্কয়ার। দেন আমাদের তাহলে লস কত হবে, আমরা মডুলার স্ট্রেস জানি, স্ট্রেস জানার পরে আমরা সো লস ক্যালকুলেট করতে পারলে আমরাও করব হচ্ছে লস ইন স্ট্রেস হচ্ছে এনএফসি। এনএফসি এর ক্ষেত্রে আমাদের এন এর ভ্যালু আমরা অলরেডি দেখেছি মডুলার রেশিওর জন্য 6, এন সমান ইএস বাই ইসি, দ্যাট ইজ 6 ইনটু 6.66। এটা হচ্ছে কংক্রিটের স্ট্রেস। এই ভ্যালু থেকে আমরা পেলাম 40 নিউটন পার মিলিমিটার স্কয়ার হচ্ছে আমাদের লস। সো পার্সেন্টেজ লস করতে ক্যালকুলেট করতে হলে ইনিশিয়াল অবস্থায় আমাদের দেখো ইনিশিয়াল স্ট্রেস ইন দ্য স্টিল ইজ ইনিশিয়ালি ছিল 800, এখন আছে 40, লস হয়েছে 40। সো লস কত পার্সেন্ট, 40 বাই 800, দ্যাট ইজ 5% লস। 5% লসটা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং অনলি। ওকে, সো 150 কিলোনিউটন যা লোড দিয়েছিলাম বা 800 যে স্ট্রেস দিয়েছিলাম তার 5% আমাদের লস হয়ে গেল। ওকে, এখন আমরা যে সমস্যাটি দেখব সেটা হচ্ছে एग्जांपल 5.2 সেম রেফারেন্স বুক, দ্যাট ইজ কৃষ্ণরাজু। এই বইয়ে আমরা 5.2 প্রবলেমটাতে আমাদের প্রিস্টেসিং করা হয়েছে দুই ধরনের দুইটা স্টিল টেন্ডন দ্বারা, দুই এবং একটি উপরে এবং একটি নিচে। সো আমরা যদি কোশ্চেনটা পড়ি আমরা দেখতে পারবো a rectangular concrete beam 300 mm deep and 200 mm wide is placed by means of 5 mm diameter। তোমরা একটু প্রশ্নটা পড়ে নিবে, আমি প্রশ্নটা ভিডিওটা পজ দিয়ে প্রশ্নটা পড়ে নাও।
সো আমার যে প্রিস্ট্রেসিং বিমটা আছে, এই বিমটা প্রিস্ট্রেসিং করা হয়েছে টোটাল 18টা ওয়্যার দ্বারা। 18টা ওয়্যারের মধ্যে 15টা ওয়্যার হচ্ছে বটম থেকে 65 মিলিমিটার উপরে এবং 3টা ওয়্যার হচ্ছে টপ থেকে 25 মিলিমিটার নিচে। And initial stress of the wires is 840 megapascal. We have to calculate the percentage loss in steel immediately after transfer, allowing the loss of stress due to elastic deformation of concrete only. So আমরা NFC এর মাধ্যমে করব। সো ES এবং EEC এর ভ্যালু দেওয়া আছে। সো আমাদের গিভেন ডাটাগুলো যদি আমরা একটু আবার দেখার চেষ্টা করি, না আমাদের বিমের ডেপথ দেওয়া আছে 300 মিলিমিটার, ওয়াইড 200 মিলিমিটার, FI ইনিশিয়াল স্ট্রেস 840 নিউটন মেগাপ্যাসকেল, ES 210 এবং EC 31.5 we have to calculate percentage loss of stress due to elastic deformation. আমরা যদি ফিগারটা খেয়াল করি যে আমাদের কংক্রিট যে সেকশনটা সেটা হবে 200 বাই 300 মিলিমিটার। সো এটার সেন্টার লাইন CGC থাকবে নিচ থেকে এবং উপর থেকে 150 মিলিমিটার লাইন, এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস বলতে পারি আমরা। এবং আমাদের নিচে 15টা ওয়্যার আছে 5 মিলিমিটার ডায়া, এটা হচ্ছে বটম থেকে 65 মিলিমিটার উপরে এবং উপরে 3টা ওয়্যার আছে 25 মিলিমিটার নিচে টপ থেকে। সো এখন আমরা এটা সিজি ক্যালকুলেট করব। যেহেতু আমাদের টেন্ডনগুলো উপরে নিচে দুই জায়গায় আছে, সো আমরা ক্যালকুলেশনটা ইজি করার জন্য আমরা সিজি তে নিয়ে আসবো। অর্থাৎ ইফেক্ট যে টেন্ডনগুলো উপরে বা নিচে আছে এটার ইফেক্টকে আমরা সিজি তে নিয়ে আসবো। সিজি তে যদি নিয়ে আসি আমরা দেখতে পাচ্ছি আমাদের সিজি ক্যালকুলেট করতে হবে। সো আমরা বটম থেকে যদি সিজি ক্যালকুলেট করি, সো নাও পজিশন অফ দ্য সেন্ট্রয়েড অফ দ্য ওয়্যারস ফ্রম দ্য বটম, তাহলে আমাদের বটম থেকে সিজি ক্যালকুলেট করতে হলে আমাদের 65 মিলিমিটার দূরে আছে 15টা এবং নিচ থেকে 275, যেহেতু 300 275 মিলে আছে, উপরে আছে 3টা। ঠিক আছে, টোটাল তাহলে 15 into 65 প্লাস 3 into 275 বাই টোটাল ওয়্যার আছে 18টা। সো এইভাবে আমরা 65 into 15 নিচের 15টা প্লাস 275 উপরে 3টা, যেহেতু টপ 5 থেকে 25 তাহলে বটম থেকে 275 into 3 বাই এত। সো আমাদের ভ্যালুটা আসছে 100 মিলিমিটার ফ্রম দ্য বটম। সো স্টিলগুলা যে দুই ধরনের স্টিলগুলা যে দুই ভাগে ভাগ করা আছে এগুলোকে আমরা সেন্ট্রয়েডে যদি নিয়ে আসি তাহলে এটা হচ্ছে আমাদের এই 18টা স্টিলের সেন্ট্রয়েড হচ্ছে বটম থেকে 100 মিলিমিটার উপরে। সো আমরা এখন এজিউম করে নিতে পারবো যে টোটাল 18টা ওয়্যার কনসেন্ট্রিক্যালি বা একই সাথে যদি রেজাল্টেন্টটা হচ্ছে আমার বটম থেকে 100 মিলিমিটার উপরে কাজ করতেছে। সো আমাদের ইসেন্ট্রিসিটি যদি ক্যালকুলেট করতে যাই, সো আমাদের সিজিএস অর্থাৎ স্টিলের যে সিজি সেটা হচ্ছে বটম থেকে 100 মিলিমিটার উপরে, তাহলে আমাদের এটা আর ইসেন্ট্রিসিটি হবে নিউট্রাল অ্যাক্সিস থেকে। তাহলে বটম থেকে যদি 100 মিলিমিটার অর্থাৎ এইরকম একটা জায়গায় কাজ করে তাহলে আমাদের টপ থেকে হবে নিউট্রাল অ্যাক্সিস থেকে হবে 50 মিলিমিটার। যেহেতু নিউট্রাল অ্যাক্সিস থেকে হচ্ছে 50 মিলিমিটার, তাহলে আমরা কংক্রিটের ইসেন্ট্রিসিটি পেয়ে গেলাম। তারপর আমাদের কংক্রিট এরিয়া দেয়া আছে, আমরা জানি 300 into 20 6 into 10 to the 4 millimeter square এবং second moment of inertia about the CG of the concrete BS cube by 12, সেটা আমাদের আছে 45 into 10 to the 7 millimeter to the 4। সো আমরা এখন আমাদের প্রিস্ট্রেসিং ফোর্স যদি ক্যালকুলেট করি, অর্থাৎ কি পরিমাণ ফোর্স এই 18টা বা কি পরিমাণ ফোর্স দিয়েছে সেই হিসেব করতে হলে আমাদের কোশ্চেনে দেয়া আছে যে 5 মিলিমিটার ডায়া। সো আমরা ডায়া জানি এবং যদি ডায়া যদি জানি আমরা বারগুলার এরিয়া জানি। সো ইন্ডিভিজুয়াল একটা বারের এরিয়া হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4। সো 18 নাম্বার অফ বারের এরিয়া হবে 18 ইনটু পাই ডি স্কয়ার বাই 4। সো এটা হচ্ছে এরিয়া এবং ইনিশিয়াল স্ট্রেস দেয়া আছে 840 মেগাপ্যাসকেল। সো আমরা ফোর্স স্ট্রেস ইনটু এরিয়া যদি মাল্টিপ্লাই করি, সো আমরা এইভাবে পেলাম 300 কিলোনিউটন ফোর্স। এই ক্ষেত্রে দেখো আমাদের উপরে এবং নিচে দুই উপরের ওয়্যারগুলা লস হবে কার উপর নির্ভর করে, উপরে যে পরিমাণ কংক্রিটটা স্ট্রেন হবে
তার উপর নির্ভর করে, এবং নিচের ওয়্যার যে 15টা ওয়্যার, ওই 15টা ওয়্যার লস হবে নিচের ওই ওয়্যার গুলোর অ্যাডজাসেন্ট যে কংক্রিট গুলো সেটার কি পরিমাণ স্ট্রেন হয়। সো আমাদের ওই করসপন্ডিং স্ট্রেস গুলো বের করতে হবে। সো আমাদের এই ক্যালকুলেশনটা আলাদা করতে হবে উপর এবং নিচের জন্য। সো আমরা যদি প্রথমে টপ অংশে নিয়ে আসি, টপ যে পোর্শনটা, টপ পোর্শনে দেখো আমাদের, সো আলটিমেটলি এখন আমাদের ওয়্যার হচ্ছে কয়টা, এক সেট ওয়্যার, যেটা হচ্ছে বটম থেকে 100 মিলিমিটার উপরে কাজ করতেছে। সো আলটিমেটলি আমাদের এখন রেজাল্ট একটা টপ ওয়্যারে আমাদের স্ট্রেস ইন কংক্রিট এট দ্য লেভেল অফ টপ ওয়্যার যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের দুইটা ফোর্স আছে। একটা হচ্ছে যদি আমরা এই যে ফোর্সটা, এই জায়গায় যে ফোর্সটা কাজ করবে রেজাল্টটা, এটাকে যদি আমরা নিউট্রাল এক্সিসে কাজ করি, পুরোটা সেকশনকে কম্প্রেস করবে, সেটাকে আমরা কম্প্রেশনকে পজিটিভ করি। সো পি বাই এ প্লাস, দেখো এখন আমাদের রেজাল্টটা হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে নিচে। সো উপরের ওয়্যারে, উপরে তিনটা ওয়্যারে সে কি দেবে, নিউট্রাল এক্সিসের নিচে, দ্যাট ইজ নিউট্রাল এক্সিসের নিচে কম্প্রেশন হবে, সো উপরে টেনশন হবে। এবং এটা ভ্যালু হবে FEC বাই আই বা NMC বাই আই। সো দেখো এখানে আমাদের এমসি এর ভ্যালু হবে ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্স হচ্ছে আমাদের এই যে ক্যালকুলেট করলাম প্রিস্টেসিং ফোর্স পি, রেজাল্টেন্ট যে ফোর্সটা 300 কিলোনিউটন, এবং ই এম যেহেতু FE, ই এর ভ্যালু হবে 50, যেহেতু এটা এসএনটিসি রেজাল্টেন্ট, এসএনটিসি 50, এবং সি হচ্ছে পজিশন, কার পজিশন, উপরে তিনটা ওয়্যারের পজিশন। উপরে তিনটা ওয়্যারের পজিশন নিউট্রাল এক্সিস থেকে কত হবে, যেহেতু এটা নিউট্রাল এক্সিস থেকে উপরে এবং নিচে 150 করে আছে, সো উপরে তিনটা পজিশন হবে 150 - 25, দ্যাট ইজ 125। সো 150 - 125। সো এই ক্যালকুলেশন করে আমাদের এটার জন্য আসবে কম্প্রেশন এবং এটার জন্য আসবে টপ ফায়ারে টেনশন। সো টেনশনকে নেগেটিভ করলে আমাদের আলটিমেটলি স্ট্রেস ইন দ্য লেভেল অফ টপ ওয়্যার, স্ট্রেস ইন কংক্রিট এট দ্য লেভেল অফ টপ ফায়ার হচ্ছে 0.83 মেগাপাস্কেল। সো সিমিলারলি যদি আমরা বটম অংশের জন্য ক্যালকুলেট করি, বটম অংশে দেখো আমাদের দুইটার জন্যই কি আমাদের কম্প্রেশন হবে, ডাইরেক্ট এবং মোমেন্ট দুইটার জন্য। যেহেতু কি বটম, আমাদের বটম যেহেতু সিজিটা নিউট্রাল এক্সিসের নিচে আছে, সো ডাবল কম্প্রেশন হবে। সো এই ক্ষেত্রে F বাই A প্লাস MC, এই ক্ষেত্রে M এর ভ্যালু সেম থাকবে, অর্থাৎ ফোর্স ইনটু ডিসটেন্স, দ্যাট ইজ AP ইনটু E। কিন্তু এই ক্ষেত্রে আমাদের C এর ভ্যালু হবে, এই বটমের এই জায়গায় যদি ক্যালকুলেট করি, এই জায়গায় সি এর ভ্যালু হবে 150। নিউট্রাল এক্সিস থেকে দূরত্ব কত হবে, যেহেতু টোটাল এই নিউট্রাল এক্সিস থেকে বটম হচ্ছে 150, সো এই দূরত্বটা হবে 150 মাইনাস 65। সো এই দূরত্বটা হবে 150 মাইনাস 65। সো আলটিমেটলি, এবং আই এর ভ্যালু আমাদের অলরেডি ক্যালকুলেট করা আছে। সো এই ভ্যালু থেকে আমরা নিউট্রাল স্ট্রেস এট দ্য লেভেল অফ বটম ওয়্যার 7.81 মেগাপাস্কেল। এবং আমাদের মডুলার রেশিও, যেহেতু ES এবং EC এর ভ্যালু দেওয়া আছে, আমরা মডুলার রেশিও ক্যালকুলেট করতে পারি ES বাই EC, দ্যাট ইজ 6.667। সো আমাদের লস অফ প্রি-স্ট্রেস ইন দ্য ওয়্যার এট টপ হবে NFC, দ্যাট ইজ N এর ভ্যালু জানি, এবং যে অর্থাৎ উপরের ওয়্যারগুলোতে লস হবে কি, উপরের অংশে যে কংক্রিটের যে স্ট্রেস তার উপর নির্ভর করে। সো NFC, এই ক্ষেত্রে উপরের ওয়্যারের জন্য আমাদের এর FC হচ্ছে 0.83, এবং নিচের ওয়্যারের জন্য যদি সিমিলারলি ক্যালকুলেট করি, আমাদের দেখতে পাচ্ছি নিচের ওয়্যারগুলোতে স্ট্রেস হচ্ছে 7.84 মেগাপাস্কেল। সো নিচে স্ট্রেস হচ্ছে 6 NFC, যেহেতু N এর ভ্যালু সেম। সো টপ, এবং একটা জিনিস খেয়াল করো, উপর এবং নিচে যেই যে সব জায়গায় কি আমার ইনিশিয়াল স্ট্রেস ছিল 840 মেগাপাস্কেল। সো আমাদের পার্সেন্ট লস ক্যালকুলেট করার জন্য আমরা 840 এর সাথে কম্পারিজন করব। সো আমাদের টপ ওয়্যারে লস হবে 5.533 by 840 into 100, and bottom ওয়্যারে লস হবে 6.22%। থ্যাংক ইউ। তোমাদের আজকের লেকচারের পরে, আজকে হচ্ছে তোমাদের রবিবার, তোমরা ইনশাআল্লাহ বুধবারে এটার উপর একটা ফিডব্যাক দিবে, তারপরে আমি বুধবারেই ইনশাআল্লাহ, বুধবার বৃহস্পতিবার আরেকটা লেকচার ক্রিয়েট করব এই ইলাস্টিসিটির উপরে। Till then, Allah Hafiz.